খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে প্রস্তাব মমতার, চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও। দল আমি আর বক্তৃতাই দেখব, বড় কথা বলে দিলেন মমতা। নির্দিষ্ট অভিযোগ নেই, চাপে পড়ে সরানো হয়েছিল 2 চিকিৎসক, বিরূপাক্ষ অভিককে ফেরত মেডিকেল কাউন্সিলে। কোনো নেতার কথা শুনবেন না, পুলিশ প্রশাসনকে কঠোর হাতে নির্দেশ মমতার। 26-এর আগে সরকারের স্বচ্ছতাই লক্ষ্য। কলকাতাতে দিল্লির মতো দূষণ বাড়তে দেওয়া যাবে না, তড়িঘড়ি বৈঠক করে একঝাঁক সিদ্ধান্ত মেয়রের। আলু ধর্মঘট হচ্ছেই, মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কাটল না জট, সিপিএমের উস্কানি, বলছেন বেচারাম। বাংলাদেশে রাজাকারের বাচ্চাদের আত্মসমর্পণ করাবে ভারত, পেট্রাপোলে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু। মঙ্গলে ফের বৃষ্টিতে ভাসবে কলকাতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, আগাম খবর। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র দরবারের শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে, বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ। তার কথায়, আমরা প্রস্তাব দিলাম, এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন, রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি। কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। সোমবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধেই যোগ দেন মুখ্যমন্ত্রী। একদিকে বিষয় নিয়ে বিবৃতি দেন, ওঠে বাংলাদেশ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী তা নিয়ে সেদেশের সঙ্গে বাংলার সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ওখানে সম্পত্তি আছে, পরিজন আছে, তাদের অফিসিয়াল পাসপোর্ট আছে। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বলছি না, সেটা কেন্দ্রের বিষয়। এখানে কেন্দ্রীয় সরকার যা করে তাই মেনে নিই, কিন্তু 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ। সীমান্ত আটকে দেব, খবর পাঠাতে দেব না, এই সমস্ত তাদের দল বলছে। কেন্দ্র একমাত্র বললে আমরা এটা করতে পারি। কোনো ধর্ম, কোনো বর্ণ, জাতি অত্যাচারিত হলে আমরা বলতেই পারি তারা সুস্থ থাক, কিন্তু চাইব আমাদের লোকেদের ওপর যাতে কোনো অত্যাচার না হয়। এরপর সুর চড়িয়ে তিনি বলেন, আজ বিধানসভা থেকে বলছি, পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান, আর আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব। আমি খেতে পেলে তারাও পাবে। আমি ইসকনের সঙ্গে কথা বলেছি, জাতীয় পতাকার অপমান এভাবে হতে পারে না। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি, দরকারে ওই দেশ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পাঠাক কেন্দ্রীয় শান্তিও বার্তা নিয়ে। ধর্মীয় অধিকার পালন করার আছে। কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব আবেদন আকারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে পাঠাবেন বিধানসভার স্পিকার। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। কালীঘাটের বৈঠকের পর থেকেই নতুন করে চর্চায় উঠে আসে দলীয় নবীন প্রবীণ দ্বন্দ্ব। মুখপাত্রের তালিকায় আসে বড় রদবদল, বাদ পড়েছেন একাধিক পুরনো নাম। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কমছে দলে? আর এবার বিধায়কদের বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেই দিলেন দল দেখবেন তিনি। সোমবার বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। সেখানে সবার মাঝে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় মমতা বলে দেন, দল আমি আর বক্তৃতাই দেখব। অর্থাৎ দলে যে দিনই শেষ কথা সেটাই বুঝিয়ে দিলেন। প্রশ্ন হলো, দলের চেয়ারম্যান তথা সুপ্রিমো হিসেবে এমন কথা বলার প্রয়োজন পড়ল কেন? শুধু তাই নয়, দলের ছাত্র ও যুব সংগঠন তিনি নিজে হাতে সাজাবেন বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন মুকুল রায়, আর বছর কয়েক আগে সেই পদ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে দলের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সামলাছিলেন অভিষেকই। সাম্প্রতিক কিছু ঘটনায় দলে গুরুত্ব বাড়ে পুরনো নেতাদের। আর কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকেও দেখা যায় পুরনো নেতাদেরই দলে দায়িত্ব বাড়ছে। এমনকি দলেরই নেতারা প্রশ্ন তুলতে শুরু করেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেন অভিষেককে দলে কোণঠাসা করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাব। রাজ্য মেডিকেল কাউন্সিলে আবার ফিরলেন চিকিৎসক অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর কাণ্ডের আবহে সরকারি হাসপাতালের দাদাগিরিতে নাম জড়ানোর পরে কাউন্সিল জানিয়েছিল তাদের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ওই দুজন। সোমবার কাউন্সিল সেই আদেশ প্রত্যাহার করল, জানালো অভিক এবং বিরূপাক্ষের বিরুদ্ধে ওই পদক্ষেপ
আইনের ভিত্তিতে করা হয়নি, তখনকার পরিস্থিতিতে করা হয়েছিল। সোমবার কাউন্সিলের বৈঠকে যোগ দেন অভিক। তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে প্রশ্ন তোলা হয় যে অভিক বিরূপাক্ষকে কাউন্সিলের বৈঠক থেকে বাদ দেওয়ার চিঠি কি তবে ভাঁওতা ছিল? সোমবার রাজ্য মেডিকেল কাউন্সিলের এক কর্তা বলেন, অভিক এবং বিরূপাক্ষকে বৈঠকে যোগ দিতে বারণ করার সিদ্ধান্ত আইনের ভিত্তিতে হয়নি। ওই সময় করে দিয়েছিলাম। কাউন্সিলের তরফে আরও জানানো হয়েছে, তাদের আইনে এই পদক্ষেপ করার বিধান ছিলই না। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ মেডিকেল কাউন্সিলের প্যানেল এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন RMO অভিক কাউন্সিলের সদস্য ছিলেন। সোমবার কাউন্সিল আদেশ তুলে নিলে বৈঠকে যোগ দেন তিনি। এ নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসকদের সংগঠন। তাদের প্রশ্ন, কাউন্সিলের কাজকর্ম থেকে বাদ দেওয়ার 4 মাসের মধ্যে আবার কিভাবে তারা ফিরলেন? কাউন্সিলের আগের সিদ্ধান্তকে ভাঁওতা বলেও দাবি করেছেন তারা। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর নিয়ে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা স্পষ্ট ভাষায় জানালেন, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না। বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, প্রায় 3 মাস ধরে মন্ত্রী গোষ্ঠী দেখছে, পাইপ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। DPR ভুল কিছু জায়গায় হয়েছে, তাই জল যাচ্ছে না। কেউ পাইপ কেটে জলসেচ করার ব্যবহার করছে, এটা বেআইনি। সেচে জল না পেলে সেচ দপ্তর দেখবে। খাবার জল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভুল টেন্ডার বা ভুল DPR করেছে। প্রতি সোমবার এবার মিটিং হবে। 448টি অভিযোগ এসেছে। খাবার জলের পাইপ কাটা অন্যায়। 18,230 স্থান মিসইউজ হয়েছে। কেন BDO, কেন SDO দেখেনি এগুলো? কোনো নেতার কথা শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে বেশি অভিযোগ এসেছে। এছাড়াও নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর থেকেও অভিযোগ এসেছে। সবচেয়ে ভালো অবস্থা কালিম্পংয়ের। সেখানে এর অপব্যবহার নেই। কেউ সমঝোতা করলে তার চাকরি আগে যাবে। সরকার সহ্য করবে না। নিজের এলাকা দেখে অন্য এলাকা বঞ্চিত করলে সরকার কড়া ব্যবস্থা নেবে। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কলকাতা ও হাওড়ার শহরের দূষণ নিয়ে চিন্তায় প্রশাসন। শহরের ফুটপাতের দোকান থেকে ধোঁয়া দূষণ বাড়ছে। সম্প্রতি এমনই রিপোর্ট হাতে আসায় উদ্বিগ্ন প্রশাসনের শীর্ষ কর্তারা। একই সঙ্গে আবাসন তৈরির নির্মাণ সামগ্রী থেকেও ছড়াচ্ছে দূষণ। সোমবার পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠক হয় কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে ছিলেন পুর কমিশনার ধবল জৈন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র, মেয়র পরিষদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক, রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিক এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। বৈঠকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুলিশ দুপক্ষেই দূষণ সৃষ্টিকারী গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। পুলিশের 100 ডায়ালের মতন কোনো ডায়াল বা SMS হেল্পলাইন তৈরি হবে। শহরের যত্রতত্র আগুন জ্বালানো যাবে না। আলু ধর্মঘট হচ্ছেই। সোমবার রাত থেকে বাজারে আলু সরবরাহ করবেন না ব্যবসায়ীরা। মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনড় তারা। আর এই সংকটের নেপথ্যে CPM এর উস্কানি এবং বিজেপির ষড়যন্ত্র দেখছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দপ্তরকে আড়ালে রেখেই হু করে আলু রপ্তানি হচ্ছিল ভিন রাজ্যে, যার জেরে দাম বাড়ছিল। পকেটে টান পড়েছে মধ্যবিত্তে। রপ্তানির অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। প্রশ্ন তোলেন, কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে? তাতে রাশ টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে। রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই ভিন রাজ্যে রপ্তানি করা হবে আলু। উদ্বৃত্ত আলু রাজ্য মিড ডে মিলের জন্য কিনে নেবে। কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা। তারা পাল্টা ধর্মঘটের ডাক দেন। এই সংকট কাটাতে এদিন বৈঠকে বসেন মন্ত্রী এবং ব্যবসায়ীরা, কিন্তু তাতেও শেষমেশ জট কাটে না। ধর্মঘট প্রসঙ্গে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, মন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসেছিলাম, সমাধান সূত্র মেলেনি। ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন। সোমবার মধ্যরাত থেকে ধর্মঘটের সিদ্ধান্ত জারি থাকছে। তবে মঙ্গলবার হুগলির তারকেশ্বরে ব্যবসায়ী ভবনে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ধর্মঘটের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে হামলা হচ্ছে সংখ্যালঘুদের ওপরে। পাল্টা ক্ষোভ বাড়ছে এপারে। ভারত সরকারের পক্ষ থেকেও
বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ করা হয়েছে। সোমবার পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এদিন এক সভা থেকে বাংলাদেশের ইউনূস সরকারকে নিশানা করে তিনি বলেন, বাংলাদেশকে জঙ্গিদের দেশ বলেও তিনি সরব হন। বাংলাদেশ থেকে হু হু করে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তাদের চিহ্নিত করা হবে বলেও হুমকি দেন তিনি। এদিন শুভেন্দু বলেন, ৭১-এর পাকিস্তানের সেনা প্রধান আত্মসমর্পণ করেছিল, আর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। ভারত শুধুমাত্র একটা দেশ নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে জয়প্রকাশবাবু বলেন, শুভেন্দু অধিকারীর মতন অসংযমী বক্তব্য কারো রাখা উচিত নয়, বিশেষ করে যারা কেন্দ্রের শাসক দলে রয়েছে। এ সমস্ত বক্তব্য রাখছেন বোধহয় নরেন্দ্র মোদীও জানেন না। এইসব জানলে রীতিমতো বকুনি খাবেন। গত ২৪ ঘন্টায় পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য হয়নি। শুভেন্দু অধিকারী বলেন, ৫ দিন অপেক্ষা করা হবে। বাংলাদেশের পরিস্থিতির না বদল হলে পেট্রাপোল সীমান্ত অবরুদ্ধ করে দেব। যতক্ষণ না ইসকন সন্ন্যাসীদের ছাড়া হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীতের মাঝেই হানা দিয়েছিল বৃষ্টি। গত দুদিনে হালকা থেকে মাঝারিভাবে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সব মিলিয়ে শীতের আমেজ একেবারেই মাঠে মারা যাচ্ছিল। তবে এবার আশার খবর আবহাওয়া দপ্তর সূত্রে। মঙ্গলবার থেকে আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে, কমবে তাপমাত্রার পারদ। সব মিলিয়ে মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে, রইল আপডেট। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, পাশাপাশি কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের পারদ পতনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও তারপর থেকে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। খবর শেষ হলো। ধন্যবাদ।